আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত থাইল্যান্ডের হরর মুভি ডেথ হুইসপার 2। যারা পার্ট 1 দেখেননি তাদের জন্য পার্ট 1 এর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আপনাদের বোঝার স্বার্থে আমি কিছুটা বর্ণনা করে নিচ্ছি। ইয়াক সৈনিক হওয়ার জন্য 2 বছর আগে বাড়ির অমতে বাড়ি থেকে চলে গিয়েছিল। তার মা তাকে কিছু অলৌকিক ঘটনা জানিয়ে চিঠি লিখে বাড়ি ফিরে আসতে বলায় সে বাড়ি ফিরে আসে। এসে দেখে তার মেজ বোন ইয়াম এক ভয়ঙ্কর আত্মা দ্বারা পজেস হয়ে গেছে। সে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেও বাঁচাতে পারে না, কিন্তু পবিত্র বুলেট দিয়ে আত্মার মুখে গুলি করার কারণে সে অনেকটা দুর্বল হয়ে যায় আর তারপর থেকে তাকে আর দেখা যায় না। কিন্তু তারা জানতো আত্মাটি আজ হোক বা কাল সে প্রতিশোধ নিতে ফিরে আসবেই, কারণ আত্মাটি ছিল প্রতিহিংসাপরায়ণ। তাই সে ফিরে আসার আগেই ইয়াক তাকে খুঁজে বের করতে চায় আর সব জায়গায় তাকে খুঁজতে থাকে। এখান থেকে পার্ট 2 এর শুরু। 1854 সাল। কয়েকজন সৈনিক শত্রুপক্ষের সাথে যুদ্ধ করছে। লিডার গোছের লোকটি বলে, এই উপত্যকা পার হলেই আমরা নিরাপদ। আহত একজন বলে, আমার মনে হচ্ছে আমি এখানেই মারা যাব। আর একজন বলে, তুমি মরে গেলে তোমার বউ অন্য কাউকে খুঁজে নিবে। আহত ব্যক্তি বলে, আমি এখানে মরে গেলে ভূত হয়ে ফিরে এসে তোমাদের সকলের গাড় মটকাবো। লিডার বলে, এতটুকুতেই যদি মনে হয় তোমরা মরে যাবে তাহলে তোমরা বাড়ি ফিরে যেতে পারো। আহত ব্যক্তি লিডারের কাছে এসে বলে, যদি আমি মরে যাই তবে আমার বউকে বলো আমি তাকে খুব ভালোবাসি, যেমনটা প্রথম দিন বাসতাম, আর আমি আত্মা হয়ে তাকে পজেস করে তার মধ্যেই থাকবো। লিডার বলে, তুমি ভূত হয়েও তোমার বউয়ের ভিতরেই থাকবে? তখনই শত্রুপক্ষের গুলি এসে তার মুখে লাগে। সবাই মারা গেলে লিডার আহত অবস্থায় তার বন্দুকের দিকে তাকালে সে কালো ড্রেস পরা একটি কুৎসিত চেহারার অবয়বকে দেখতে পায়। সেই অবয়বটি তার কাছে এসে বলে, তুমি বাঁচতে চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, এজন্য আমাকে তোমার ভিতরে নিতে হবে। লোকটি রাজি হয় আর আত্মাটি তার জিভ কেটে লোকটির মুখে দিয়ে দেয়। লোকটি সুস্থ হয়ে যায় আর দেখা যায় শত্রুপক্ষ নিজেরাই নিজেদের মারছে। দেখে বোঝা যাচ্ছিল শুধু সেই আত্মাটিকে দেখতে পাচ্ছে। সিন শিফট হয় বর্তমানে 1975 সালে। ইয়াক আর পাফেন একটি ঘরে আসে। সেখানে একটি লোক রক্তাক্ত অবস্থায় ছিল আর সে দা দিয়ে নিজেই নিজের শরীরে আঘাত করছে। তাকে দেখে ইয়াক বলে, সে এখানে নেই, কিন্তু একে ছেড়ে দিলে স্থানীয়রা কষ্ট পাবে, তাই একে শেষ করতে হবে বলে পাফেনের কাছে পবিত্র পানি চায়। এটা শুনে লোকটি বলে, তোর পবিত্র পানির চেয়ে আমার হিসুও বেশি পবিত্র, আর তুই মরার আগে সেই আত্মাকে পাবি না যে তোর বোনকে মেরেছে। আসলে 3 বছর আগে ইয়াকের বোনকে যে আত্মা মেরে ফেলেছিল, ইয়াক তাকেই খুঁজে বেড়াচ্ছে। ইয়াক বলে, আমি তো দেখি বিখ্যাত হয়ে গেছি, তোর ভূত ক্লাবের সবাই আমার সম্পর্কে জানে। ইয়াক পবিত্র পানি নিয়ে লোকটির কাছে যায় আর লোকটির স্ত্রী পাফেনের কাছে জানতে চায় তার স্বামীর শরীর থেকে ভূত যাবে তো। পাফেন বলে, আমরা চেষ্টা করছি। ইয়াক লোকটিকে মারছে দেখে লোকটির স্ত্রী বলে, আমার স্বামী বাঁচবে তো? পাফেন জানায় সে একদম ঠিক হয়ে যাবে। তখন জুরি থেকে একটি মাছ পড়লে পাফেন সেটি চায়। এদিকে ইয়াক লোকটিকে মারে আর জানতে চায় সেই আত্মা কোথায় আছে সে বলবে কিনা। প্রথমে লোকটি রাজি না হলেও পাফেন এসে যখন ইয়াককে বন্দুক দেয় আর বলে, সব প্রসেস হয়ে গেছে, তখন লোকটি বলে সে ডংখামত জঙ্গলে পুয়াং নামের এক লোকের মধ্যে থাকে। তখন পাফেন একটি পাত্রে সেই মাছটি লোকটির সামনে দেয় আর লোকটি তার ভিতর থেকে রক্তের মতো কিছু তরল সেখানে বের করে দেয়। মানে লোকটির ভিতর থেকে আত্মা বের হয়ে যায় আর ইয়াক মাছটি নিয়ে আগুনে পুড়ে ফেলে। ইয়াক ডংখামত জঙ্গলে যেতে চাইলে পাফেন বলে, জায়গাটা খুব ভয়ানক, সেখানে গেলে সে নাও বেঁচে ফিরতে পারে। ইয়াক বলে, আমার পরিবারের জন্য এটা আমাকে করতেই হবে। আত্মা দুর্বল হয়েছে, তাই এই 3 বছরে সে শুধু শিশুদের মেরেছে, কিন্তু সে যে কোনো সময় তার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে পারে। আমি ইয়ামকে হারিয়েছি, আর কাউকে হারাতে পারবো না। সে আরও বলে, পাফেন যেন তার পরিবারের খেয়াল রাখে। পাফেন বলে, সে ইয়াককে ভয়ঙ্কর জঙ্গলে একা ছাড়তে পারবে না, তাই সেও তার সাথে যাবে। ইয়াক বলে, একবার মরতে মরতে বেঁচে ফিরেও তোমার শিক্ষা হয়নি? পাফেন তার মাথার ক্রস চিহ্ন দেখিয়ে বলে, এটা ছিল বলেই সে বেঁচে আছে।
ইয়াডের প্রাদিত নামের একজনের সাথে এনগেজমেন্ট হয়। ইয়াডের মা ইয়াডকে বলে সুখ দুঃখ যাই আসুক একে অন্যের হাত কখনো ছাড়বে না। ইয়াডের বাবা বলে শ্বশুর শাশুড়িকে এমনভাবে দেখবে যেমনটা আমাদের দেখতে। আর প্রাদিতকে বলে আমার মেয়েকে দেখে রেখো। তখন সেখানে ইয়াক আসে আর বলে আমার বোন যদি তোমার কারণে এতটুকুও কষ্ট পায় তাহলে এমন মার মারবো যৌতুকের টাকায়ও চিকিৎসা খরচ হবে না। প্রাদিত বলে আমি প্রমিস করছি যে আমি ইয়াডকে কষ্ট পেতে দেব না আর মৃত্যু পর্যন্ত তার সাথে থেকে তার খেয়াল রাখবো। ইয়াক তাকে জড়িয়ে ধরে বলে নিজের প্রমিসের প্রতি খেয়াল রেখো। খাবার টেবিলে ইয়াক ইয়াডকে বলে তুমি তো বলেছিলে তোমার ফিয়ন্সে খুব মজার মানুষ, কই সে তো একটুও হাসলো না, একটু থ্রেটেই ভয় পেয়ে গেল। ইয়াড বলে সে তো তুমি দমকে কথা বলেছ তাই। ইয়স ইয়াডের পক্ষ নিয়ে বলে তুমি বড় কিন্তু আচরণ ছোটদের মতো, যদি তারা ইয়াডকে রিজেক্ট করতো তাহলে। বলে প্রাদিত ভালো মানুষ তাই করেনি, কিন্তু তোমার এটা ঠিক হয়নি ইয়াক। ইয়াক বলে একটু সমালোচনার জন্য তোমরা আমার পিছনে পড়ে গেলে। ইয়াকের মা বলে 3 বছর তো হয়ে গেল, মনে হয় না সে আর ফিরে আসবে, তুমি কবে আমাদের সাথে একেবারে থাকতে আসবে। ইয়াকের বাবা বলে তোমার এই আত্মা খোঁজার অভিনয় বন্ধ করো, আশেপাশের লোকেরা তোমায় পাগল বলে। ইয়াক বলে মিস্টার পুত বলেছিল সে প্রতিহিংসা পরায়ণ, তাই সে ফিরে আসবেই, আর সে আমাদের কোনো ক্ষতি করার আগে আমি তাকে খুঁজে বের করব, আর এতে আমাকে কেউ আটকাতে আসবে না। রাতে ইয়াক একা বসে থাকলে তার ভাইয়েরা এসে বলে তারাও তার সাথে একমত। ইয়ট বলে ইয়ামের মৃত্যুর পর বাবা এটা নিয়ে একটাও কথা বলেনি, কিন্তু প্রতি রাতেই সে দরজা জানালা বন্ধ করে আলো জ্বালিয়ে জেগে থাকে। সেও হয়তো আমাদের সাথে একমত। তখন সেখানে ইয়াড আর ইয়াম আসে আর ইয়াককে তার কাজের জন্য ধন্যবাদ দিলে সে বলে আমার যা করা উচিত আমি তাই করছি। ইয়াক আর পাফেন ডংখামত নিয়ে কথা বললে লুসাই নামের এক লোক এসে তাদের বলে সেও তাদের সাথে যেতে চায়। কেন জানতে চাইলে লুসাই বলে পুয়াং পিচাসকে খুঁজতে। সে কি করেছে জানতে চাইলে লুসাই জানায় সে যাদের হত্যা করেছে তার মধ্যে তার বড়দাদার মেয়েও ছিল। পাফেন জানতে চায় সে কি খলয়ের বংশধর। লুসাই বলে যদি তারা ডংখমতে আত্মা খুঁজতে যায় তাহলে তাদের উদ্দেশ্য এক, তাই তাদের একসাথে যাওয়া উচিত। যাওয়ার সময় লুসাই তাদের আরো 4 জনের সাথে পরিচয় করিয়ে দেয়। এ হচ্ছে স্যাম তাদের গাইড, এই দুজন তার ভাগ্নে, এ হচ্ছে সাক আর এ হচ্ছে নাউইন, আর এ হচ্ছে খম যে তাদের জিনিসপত্র বহন করবে। নাউইন জানতে চায় ইয়াক কি সত্যি আত্মা স্বীকার করতে পারে। সাক বলে তাহলে তার বোনকে মারা আত্মাকে আটকাতে পারেনি কেন, সে কি পাত্রে রাখতে ভুলে গিয়েছিল। ইয়াক কিছু না বললে সে আবারও বলে এত রাগ করার কিছু নেই, শুধু তার বোন একা মারা যায়নি। ইয়াক রেগে তার কলার ধরলে লুসাই ইয়াককে ক্ষমা করে দিতে বলে। সবাই আত্মা স্বীকার করতে আসলেও সাককে দেখে মনে হয় সে চিল করতে এসেছে। পাফেন পুজোর মতো করে একটি ছুরি মাটিতে পুঁততে গেলে পারছে না দেখে ইয়াক জানতে চায় এটা কি। পাফেন বলে জঙ্গলে ঢুকতে গেলে জঙ্গলের অভিভাবকদের কাছ থেকে অনুমতি নিতে হয়, কিন্তু তারা অনুমতি দিচ্ছে না। ইয়াক বলে অনুমতি দিচ্ছে না নাকি আপনি দুর্বল, বলে সে ছুরিটি মাটিতে গেঁথে কিছু মাটি আগলা করে দেয়। তারা যাওয়ার পরই দেখা যায় মাটি বসে যায়। পুরো সময় সাকের ফালতু ভকভকে বিরক্ত হয়ে ইয়াক বলে ও আমার ভাই হলে এই পর্যন্ত বাঁচতেই দিতাম না। লুসাই বলে ওদের কথায় কিছু মনে করো না, আসলে ছোটবেলাতেই ওদের মা আন্টিদেরকে পুয়াং মেরে ফেলেছে, তাই ওরা ভালো কোনো শিক্ষা পায়নি। আমি ছিলাম তাই, নইলে আরো বকে যেত। ইয়াক জানতে চায় কি কারণে পুয়াং তাদের প্রতি এতটা প্রতিহিংসা পরায়ণ। লুসাই বলে আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তার বড়দাদা ফাদার ছিল, আর পুয়াং যেখানে থাকতো সে সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। ইয়াক জানতে চায় তাহলে পুয়াং বাঁচল কিভাবে। লুসাই বলে তার পোষা পিচাস তাকে বাঁচিয়েছে। এরপর পুয়াং আমার বড়দাদার সকল প্রজন্মকে মেরেছে। ভাগ্যক্রমে আমার কাছে এই পবিত্র শক্তিশালী তাবিজ ছিল, না হলে আমিও বাঁচতাম না। ইয়াক বলে আপনি শুধু এই তাবিজের জন্য এখানে তাকে খুঁজতে আসার সাহস করেছেন। সে জানায় তার কাছে সব শক্তি সহ নামফিলুহার একটি ছুরিও রয়েছে যা দিয়ে সে ওই খারাপ আত্মাকে মারতে পারবে। ইয়াক বলে তার কাছে 12 গেজ এর পবিত্র শুটগান রয়েছে
যার একটি বুলেটই তাকে মারার জন্য যথেষ্ট। সাক স্যামকে বলে, তুমি মন্ত্রের মাধ্যমে আত্মাকে ডাকলেই পারো, আমরা এত সময় ধরে হাঁটছি কেন? স্যাম বলে, তাহলে সব ক্ষুধার্ত আত্মারা এখানে চলে আসবে। তখনই শব্দ শুনে সকলে সতর্ক হলে সেখানে একটি সাপ দেখা যায়। পাফেন বলে, বনের অভিভাবক আমাদের বাধা দেওয়ার জন্য তাকে পাঠিয়েছে। এটা শুনে স্যাম তার ছুরি নিয়ে সাপটিকে মারতে এগিয়ে গেলে সাপ তাকে কামড়ে দেয়। এটা দেখে সাক সাপকে গুলি করলে ইয়াক বাধা দেয় আর পাফেন বলে, আমরা বন্যপ্রাণী মারতে এখানে আসিনি। দেখা যায় সাপ এবং স্যাম দুজনেই মারা যায়। লুসাই এখন আর তাদের সাথে কোনো গাইড নাই বললে ইয়াক বলে তাদের পথ তারাই খুঁজে নিবে, তবে ঝামেলা বাড়ানোর জন্য তারা যেন সাথে না আসে। লুসাই বলে তারা শুধু তাদের ফলো করবে, কোনো ঝামেলা করবে না। ইয়াক বলে, আপনি শিওর যে আপনার ভাগ্নে কিছু করবে না? সাক এগিয়ে গিয়ে বলে, তুমি এত পারলে তোমার বোনকে ওই খারাপ আত্মার হাত থেকে বাঁচাতে পারোনি কেন? তখন ইয়াক তাকে মারে আর বলে, আমার বোনের মৃত্যু তোর কাছে জোক মনে হয়? এরপর এক জায়গায় দাঁড়িয়ে ইয়াক বলে, তারা এখানে আছে তাই না পাফেন? পাফেন বলে, তাহলে আজ রাতের জন্য আমরা এখানেই ক্যাম্প করি। ইয়াট এর চুল মুছে দেয় আর বলে, যখন আমি এখানে থাকবো না তুমি মাকে সাহায্য করো। বলে সে করবে। হঠাৎই ইয়াট দেখে তাওয়ালের সাথে চুল উঠে আসছে আর ভয়ানকভাবে তার দিকে তাকাচ্ছে। এরপর ইয়ামের মতো করেই তার মুখ থেকে দাঁত বের করে আনে আর বলে, আমি এখানেই আছি। এটা দেখে ইয়াট ভয়ে দৌড়ে বের হতে নিলে আত্মা এসে তার গলা টিপে ধরে। তার বাবা মা ভাইরা আসলে দেখা যায় সে নিজেই নিজের গলা চেপে আছে। সাক বলে, এখন আমাদের বাঘের ভয়ে গাছের উপর থাকতে হচ্ছে। লুসাই বলে, যাই হয়ে যাক না কেন এই জায়গা ছেড়ে যাবে না, আর কোনো কথাও বলবে না। ইয়াক পাফেনকে বলে, আমি এখানে মারা গেলে আমার বডি নিতে কষ্ট করো না, এখানেই রেখে যেও। তখন চারিদিকে ভয়ঙ্কর শব্দের সাথে স্যামের কণ্ঠ শোনা যায়। সে বলে, আমি এখনো বেঁচে আছি, আমাকে সাহায্য করো। হঠাৎই সে গায়েব হয়ে যায়। সাক বলে, সে মানুষ ছিল না ভূত? সাক নিচে নেমে যায় আর তার মামা তাকে উপরে উঠে আসতে বললে সাক জানায় পাফেনই তো তাকে নিচে নামতে বলল। পাফেন বলে সে তাকে নিচে নামতে বলেনি, সে যেন তাড়াতাড়ি উপরে উঠে আসে। সাক উপরে যেতে গেলে সেখানে স্যামকে দেখে নিচে পড়ে যায়। সাক উপরে স্যামকে ছাড়া কাউকে দেখতে না পেয়ে গুলি করলে সবাই নিচে নেমে যায় আর চারিদিক থেকে ভয়ঙ্কর হাসির শব্দ হতে থাকে। তখনই সাক স্যামকে তার কাঁধে বসা দেখে গুলি করতে গেলে স্যাম বন্দুক সাকের গলায় ধরে আর সাক গুলি করলে তার নিজের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। কেউ সাকের বডি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তাকে কেউই দেখতে পায় না। খম তাদেরকে পুনরায় উপরে উঠে আসতে বললে ইয়াক বলে, তোমাকে কে বলেছে যে ভূত গাছে উঠতে পারে না? পাফেন বলে, আমরা যদি লবণ চাটা পবিত্র ভূমি খুঁজে পাই তাহলেই এই রাতে আমরা বাঁচতে পারবো। একমাত্র ওই ভূমিই আমাদের এখন বাঁচাতে পারে। এটা কোথায় পাওয়া যাবে জানতে চাইলে পাফেন বলে সে জানে না, তবে সেটা কোনো খোলা জায়গায় হবে আর তারা যদি সেটা খুঁজে না পায় তাহলে তারা নিজেরাই ভূত হয়ে যাবে। পাফেন মন্ত্র পড়ে আর সবাইকে তার সাথে পড়তে বলে। দেখা যায় মন্ত্র পড়া অবস্থায় খমের চোখে মুখে রক্ত চলে আসে আর খম বলে, আমি তোমাদের শরীরের প্রতিটি হাড্ডি সহ খেয়ে ফেলবো, কে আগে মরতে চাও বলো? সাক তার মাথা ছাড়া বডি নিয়ে এসে সবার উপরে গুলি চালালে ইয়াক তাকে গুলি করে আর তারা মন্ত্র পাঠের সাথে দৌড়াতে থাকে। কুয়াশায় অন্ধকার দেখে ইয়াক গুলি করে রাস্তা পরিষ্কার করে। এক সময় কুয়াশা পার হয়ে দেখা যায় নাউইন সবার থেকে আলাদা হয়ে পড়ে। নাউইনকে এক একজন এক এক দিক থেকে ডাকতে থাকলে সে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত তাদের ক্যাম্পে এসে পৌঁছায় আর বুঝতে পারে তাকে আত্মারাই পথভ্রষ্ট করেছে। সে আবার দৌড়াতে থাকলে কেউ তার পা ধরে টেনে ফেলে দেয়। এরপর স্যাম ইয়াকের সামনে এসে বলে, তোমার এখনো গুড বাই বলার সময় আছে, চলে যাও এখান থেকে। ইয়াক বলে, আমি তোকেই প্রথমে গুড বাই বলছি বলে তাকে গুলি করে দেয়। নাউইন নিজের পিঠ থেকে গাছের ডাল টেনে বের করে বাঁচার চেষ্টা করলে একটি আত্মা তার সামনে চলে আসে আর নাউইন তাকে বলে, আমাকে মেরো না, আমি তোমার কথা মেনে চলবো, তোমার হয়ে কাজ করব। কিন্তু আত্মাটি তাকে মেরে ফেলে। অবশেষে তারা সেই পবিত্র ভূমি খুঁজে পায় আর পাফেন মন্ত্র পড়ে চারিদিক বন্ধ করে দেয় যেন কোনো প্রাণী বা আত্মা তাদের অনুমতি ছাড়া তার ভিতরে ঢুকতে না পারে। তখন নাউইন
নাউইন সেখানে আসে এবং তাকে তাদের সাথে নেওয়ার জন্য অনুরোধ করে। অনুমতি না দিয়ে ইয়াক বলে মৃত্যুর সময় কেউ অনুমতি চায় না। নাউইন তার মামার কাছে সাহায্য চাইলে পাফেন নাউইনকে তার সাথে মন্ত্র পাঠ করতে বলে আর বলে তাহলেই সে বেঁচে থাকবে। নাউইন মন্ত্র পাঠ না করলে ইয়াক বলে কি এখন মৃত্যুর ভয় করছে না? তখন নাউইন গর্জন করে বাঘে পরিণত হয় আর সেখান থেকে চলে যায়। পাফেন বলে ইয়াক তুমি কি এই বনের কোনো কিছুকেই ভয় পাও না? ইয়াক বলে ভয় পেলে আমি এত দূর আসতামই না। এরপরে ইয়াডের বিয়ের জন্য সবাই বুক করা হোটেলে যাবার উদ্দেশ্যে বের হলে বলে ইয়াক কি বিয়েতে আসবে না? ইয়াডের একটু মন খারাপ হলে ইয়স এসে বলে ইয়াক না আসলে সে তাকে টেনে নিয়ে আসবে। দেখা যায় তারা যাওয়ার পর রেডিওটি একাই অন হয়ে বাজতে থাকে। লুসাই ইয়াককে বুলেট বানাতে দেখে ইয়াকের কাছে জানতে চায় এই বুলেট কি সত্যি ওই খারাপ আত্মাকে মারতে পারবে? ইয়াক জানায় এই বুলেট দিয়ে সে আগে অনেক আত্মাকেই মেরেছে, এটিও বাঁচতে পারবে না। এরপর একটি জায়গায় গিয়ে ইয়াক বলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে ও এখানেই থাকবে। তারা সেখানে কিছু রক্ত আর পুতুল দেখতে পায়। পাফেন পুয়াংকে আশেপাশে খোঁজার জন্য বের হয়ে যায় আর ইয়াক একটি পুতুল নিয়ে সেটাতে লাথি মারতে থাকে। হঠাৎ পাফেন দেখতে পায় সামনের ডোবা থেকে নোংরা ময়লাযুক্ত কঙ্কালের মতো দেখতে একটি লোক বের হয়ে আসে। পাফেন বুঝতে পারে এটাই পুয়াং আর সে তাকে গুলি করে। গুলির শব্দ শুনে ইয়াক সেদিকে যায়। এদিকে পুয়াং এর হাতে একটি পুতুল দেখা যায়। পাফেন পুয়াংকে গুলি করে কিন্তু তাতে তার কিছু হয় না। পুয়াং তার হাতের পুতুলের গলায় চাপ দিলে মনে হয় কেউ পাফেনের গলায় চেপে ধরেছে আর সে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে ইয়াক চলে আসে আর পুয়াং এর দিকে বন্দুক ধরে বলে তুই ওই খারাপ আত্মাকে কোথায় লুকিয়ে রেখেছিস, এখানে আসতে বল। পুয়াং বলে আমি তাকে রাখিনি, বরং সেই আমাকে আবদ্ধ করে রেখেছে। আমি 100 বছরেরও বেশি সময় ধরে মুক্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু আমি মরতেও পারছি না, কারণ তার জীব আমার পেটে রয়েছে। সে আমাকে দিয়ে তার ক্ষুধা নিবারণের শিকার খোঁজে, এমনকি সে আমার নিজের সন্তানদেরকেও বাঁচতে দেয়নি। ইয়াক জানতে চায় তাহলে সে তাকে মেরে ফেলেনি কেন? পুয়াং হেসে লুসাইয়ের দিকে তাকিয়ে বলে আমি সফল হতাম কিন্তু তোমার বরদা আমার থাকার জায়গা পুড়িয়ে দিয়েছে আর আমার রিচুয়াল নষ্ট করে দিয়েছে, কিন্তু আমি চাইনি আমার কারণে আর কেউ মারা যাক, তাই আমি এই জঙ্গলে এসে লুকিয়ে আছি। সে যদি জানতে পারে আমি এখানে আছি সেও অবশ্যই এখানে তার জীব ফেরত নিতে আসবে আর তখন তার শক্তি দ্বিগুণ হয়ে যাবে, তখন আর কেউ তাকে শেষ করতে পারবে না। ইয়াক বলে সে তো শক্তিশালী, তাহলে তোকে খুঁজে পাচ্ছে না কেন? পুয়াং বলে এই তাবিজ আমাকে তার থেকে লুকিয়ে রেখেছে। তখন লুসাই পুয়াং এর হাত কেটে ফেললে ইয়াক জানতে চায় সে এটা কেন করলো। তখন লুসাই সেই আত্মাকে ডাকতে থাকে আর বলে বেরিয়ে এসো আর তোমার জীব নিয়ে নাও। পুয়াং হেসে বলে তুমি আমাকে নয় বরং তুমি সবাইকে মারতে যাচ্ছ। লুসাই বলে সে আমাকে প্রমিস করেছে যে সে যদি তার জীব খুঁজে পায় তাহলে সে আমার পিছনে পড়া আর আমার পরিবারের ক্ষতি করা বন্ধ করবে। পুয়াং বলে আমি তো মরতেই চাই কিন্তু আমি অমর। ইয়াককে বলে এখন থেকে সব দায়িত্ব তোমার। তখনই সেখানে সেই ফিস ফিস শব্দ শুরু হয় আর লুসাই নিজেই নিজেকে আঘাত করে। ইয়াকও কন্ট্রোল হারিয়ে বসে পড়ে। তখনই সেই আত্মা সেখানে এসে পুয়াংকে মেরে তার জীব নিজের মধ্যে নিয়ে নেয়। লুসাই বলে আমার পরিবারকে বাঁচাতে এটা আমাকে করতেই হতো, আমি তোমার কবরের জন্য দোয়া করব ইয়াক। তখনই আত্মাটি লুসাইকেও গলা কেটে মেরে ফেলে। এরপর আত্মাটি তার ফিসফিসানি আওয়াজ দিয়ে ইয়াককে বাধ্য করে নিজেই নিজেকে গুলি করতে। সিন শিফট হয় 10 অক্টোবর ইয়াডের বিয়ের আগের রাতে হোটেলে। ইয়োড একজনের কাছে জানতে চায় আজ রাতে এখানে কোনো স্টাফ আছে কিনা। সে জানায় আছে কিন্তু জ্বরের কারণে তারা আটকা পড়েছে, আপনাকে ঝড় থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইয়াড বিষণ্ণ হয়ে বলে এত বৃষ্টি হলে ইয়াক এখানে কি করে আসবে? ইয়স বলে সে বৃষ্টি থামলে ঠিক চলে আসবে। ইয়াড কিছুটা বিষণ্ণ হয়ে বলে ইয়াম থাকলে কতই না ভালো হতো তাই না? ইয়াডের মা বলে খুশির দিনে এমন কথা বলতে নেই। দেখা যায় ইয়াডের চোখে পানি টলমল করে। সে কিছু একটা আনার কথা বলে বাইরে যেতে নিলে তার মা এবং তার সাথে যায়। হঠাৎই হোটেলের সব
সব আলো নিভে যায়। ইয়াটদের সামনে পিছে হোটেলের মেঝো ভাঙতে দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর তারা ফিরে যেতে নিলে ইয়াট পিছনে তাকিয়ে আত্মাটিকে দেখতে পায়। ইয়সের বাবা বলে, তোমার মা বোন ঠিক আছে কিনা দেখো। তারা যেতে নিলে দরজার সাথে বাড়ি লেগে প্রাদিত অজ্ঞান হয়ে যায় আর দরজা বন্ধ হয়ে যায় আর জানালাগুলো সব ভেঙে পড়তে থাকে। তখনই সব আলো জ্বলে ওঠে আর মাইকে অদ্ভুত এক গান বাজতে থাকে। ইয়াকের বাবা গুলি করে দরজার লক খুলতে নিলে দেখে তার বন্দুকে কোনো বুলেট নেই। তখন ইয়স তার বাবাকে একটি বন্দুক এনে দেয় আর বলে এতে ইয়াকের পবিত্র বুলেট রয়েছে। আর তারা দুই ভাইও ইয়াকের দেয়া দুটো বন্দুক নিয়ে নেয়। তাদের বাবা গুলি করে দরজা খোলে আর তারা বাইরে যেতে নিলে সেই ফিসফিসানি শব্দ শুরু হয়। তারা মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে আর ইয়াটরা হাত কামড়ে হাতে পিন বিধিয়ে জেগে থাকার চেষ্টা করে। দেখা যায় এর মা তাকে নিয়ে চলে যাচ্ছে। তখনই আবার দেখা যায় তার মা ইয়াডের পাশে থেকেই ইকে ডাকছে, মানে ইকে যে নিয়ে গেছে সে আসলে আত্মা। এদিকে দেখা যায় প্রাদিত তাদের সবাইকে মারছে। ইয়াড আস্তে আস্তে ওঠে আর তার মা ইকে খুঁজতে থাকে। তারা আবার প্রাদিতকে অজ্ঞান করে তার বাবাকে জাগিয়ে তোলে। তার মায়ের হাত ধরে যাওয়ার সময় আয়নার দিকে তাকালে দেখে সেখানে শুধু তাকেই দেখা যাচ্ছে, তার মাকে নয়। হাতের দিকে তাকালে দেখতে পায় তা কালো কুচকুচে। সে বুঝতে পারে এটা তার মা নয়। এদিকে ইয়াট তার মা বোনকে খুঁজতে থাকে। সুইয়ের আত্মা ইয়ের মুখে হাত ঢুকিয়ে দেয়। কোনো রকমে স্টোর রুমের দরজা খুলে সেখানে থাকা একটি ছাতা সুইয়ের চোখে ঢুকিয়ে তা ফুটিয়ে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। এর মনে পড়ে ইয়াক তাকে একটি ক্যান্ডি দিয়ে বলেছিল তার অনুপস্থিতিতে আত্মা আসলে সে যেন ওই ক্যান্ডিটি মুখে দেয় আর ভূতের ভয়কে ইগনোর করে। সে তাই করে। তখনই তার মাকে দেখে খুশি হয়, কিন্তু পায়ের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এটা তার মা নয়। সে ইকে মারতে নিলে দেয় এক দৌড় আর তার সামনে পড়ে সুইয়ের আত্মা। এক রুমে এসে তার জুতাগুলো বাইরে ফেলে সে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। বাইরে জুতা দেখে তার মা বাইরে চলে যায়, কিন্তু সুইয়ের আত্মা তার কাছে চলে আসে। সে চিৎকার দিয়ে দৌড় দিলে তার মা নামক ভূতের সামনে পড়ে। সে ইকে মারতে গেলে ইয়স তাকে বাঁচিয়ে নেয়। তাদের মা তাদের মারতে গেলে সেখানে ইয়ড এসে তাকে ধরে ফেলে। তারা পিছাতে পিছাতে সেখানে থাকা হাতির দাঁত ইয়ডের পিঠে ঢুকে যায় আর তাকে মারতে নিলে সেখানে ইয়াক আর পাফেন চলে আসে। ইয়াকের মা বলে তুই মরিসনি। ইয়াক জানায় পুয়াং ওই পুতুলের উপর মন্ত্র লিখে রেখেছিল যার কারণে তারা মারা যায়নি। ইয়াক একটা তাবিজ তার মায়ের মাথায় চেপে ধরে আর তার মা সেন্সলেস হয়ে যায়। বোঝা যায় তার ভিতর থেকে আত্মা বেরিয়ে গেছে। ইয়াট দেখে দৌড়ে সিঁড়ি দিয়ে যাচ্ছে। ইয়াট সেদিকে যেতে নিলে আত্মা এসে তার গলা চেপে ধরে ঢিল মারে। তখনই ইয়াট ইয়ামকে তাদের বাড়িতে দেখতে পায়, যে তাকে কান্না করে ব্ল্যাকমেইল করে বলে তুমি তো বিয়ের পর এখান থেকে চলে যাবে, সব সমস্যা থেকে মুক্তি পাবে, আমি কোথাও যেতে পারবো না, তুমি কি আমাকে সাহায্য করবে? ইয়াট জানতে চায় আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। ইয়াম বলে আমাকে তোমার বডি দিয়ে দাও। ইয়াট ভয়ে পিছিয়ে যায় আর দেখতে পায় চারিদিক দিয়ে রক্ত পড়ে মেঝে ভরে গেছে। তার কিছুটা জ্ঞান ফিরলে সে একটি কাচের টুকরো দিয়ে নিজের হাতে আঘাত করতে চায়, কিন্তু ইয়াম এসে তাকে বাধা দেয় আর তার বুকের উপর চড়ে বসে বলে একটুও ভয় পেও না, আমি এ কাজ আগেও করেছি বলে তার মুখের ভিতর থেকে দাঁত বের করে নেয়ার চেষ্টা করে। ইয়াড অবচেতন হলে দেখে তাদের ঘরে সে পানিতে ডুবে যাচ্ছে আর একটু জ্ঞান ফিরলে সে বর্তমান অবস্থা দেখতে পায়। দেখা যায় সে নিজেই তার নিজের দাঁত তুলে নেয় আর আত্মা সেই দাঁত মুখে দিতে নিলে পাফেন সেই দাঁত ফেলে দেয় আর ইয়াডের কাছে এসে আত্মাকে বলে তোর দুর্ভাগ্য, আমি এখনো মারা যাইনি। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুয়াং তাদেরকে বলে যদি তারা আত্মাকে একেবারে শেষ করতে চায় তাহলে তাদের এই তাবিজের দরকার হবে। এরপর ইয়াক তার কাছ থেকে জেনে নেয় কিভাবে এই তাবিজ ব্যবহার করতে হবে। আত্মা বলে তুই মোটেও আমাকে চিনতে পারিসনি বলে চিৎকার করলে সব জানালার কাচ ভাঙতে থাকে আর ইয়াট তার হাতে জানালার বাইরে ঝুলতে থাকে
আত্মা ইয়াককে বলে, তুই যদি না চাস তোর বোন মারা যাক তাহলে ওই তাবিজ আমায় দে। ইয়াক ওর কিছু করো না বলে তাবিজ খুলে মেঝেতে ফেলে দেয়। আত্মা ইয়াটকে ছেড়ে দিয়ে তাবিজের দিকে এগিয়ে গেলে ইয়াক এসে ইয়াটকে ধরে নেয়। আত্মা তাবিজ নিতে গেলে পাফেন গুলি করে। আত্মা পাফেনের দিকে তাকিয়ে ফিস ফিস শব্দ করতে থাকে। এতে পাফেন নিজেই নিজেকে গুলি করতে যায়। তখনই ইয়াক তাকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে আত্মা এক হাতে তাকে আটকে অন্য হাত ইয়াকের পেটের ভিতর ঢুকিয়ে দেয় আর বলে, তুই কি ভেবেছিলি তোর ছুরি আমাকে মারতে পারবে? বলে হাসতে শুরু করলে ইয়াকও তার মতো করেই হাসতে থাকে। এতে আত্মাটি রেগে তার জিভ বের করে লম্বা করতে থাকে আর ইয়াট সেই তাবিজ হাতে এসে তার লম্বা জিভ হাত দিয়ে ধরে রাখে আর ইয়াক তার ছুরি দিয়ে সেটা কেটে ফেললে সেটি দূরে গিয়ে পড়ে। ইয়াক ছুরি পাফেনকে দেয় আর পাফেন সেই ছুরি জিভের মধ্যে পুঁতে দিলে তা সেখান থেকে উধাও হয়ে যায়। ইয়াকের দুই ভাই সহ তাদের বাবা সেই আত্মাকে গুলি করে। তুই ভুল পরিবারের সাথে পাঙ্গা নিয়েছিস বলে ইয়াক সেই তাবিজ আত্মাটির কপালে পুঁতে দেয়। আত্মাটি হাওয়ায় মিলিয়ে যাওয়ার সময় তার মধ্যে কতগুলো মানুষের ফেস দেখা যায়। এই সবগুলো আত্মাই একসাথে ছিল। পরিবারের সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়াক পরিবারের সবাইকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, শেষ পর্যন্ত আমি পেরেছি। আর দূরে তাকিয়ে ইয়ামের হাসি মুখটা দেখে সে নিজেও হাসে। আর এখানেই মুভিটি শেষ করা হয়। তো কেমন লাগলো আজকের মুভিটি? ভালো বা খারাপ যাই লাগুক জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।